ডানের সুড়ঙ্গটা দিয়ে ঢুকলো ওরা। যতই সামনে এগোচ্ছে তাপমাত্রা কমছে। এটাকে সুলক্ষণ ধরে নিল কিশোর। গরম কমে যাওয়ায় পিপাসার যন্ত্রণাও কম লাগছে, তবে সেটা সাময়িক, এটা বুঝতে পারছে সে। তাপমাত্রা যতই কমুক, বেশিক্ষণ পানি না খেয়ে থাকতে পারবে না। প্রথম টর্চটার ব্যাটারি প্রায় শেষ। অন্ধকারে একে অন্যের গায়ের উপর পড়তে শুরু করেছে ওরা। দ্বিতীয়টা জ্বালতে বাধ্য হলো। প্রথম টর্চটা রোডাকে নিভিয়ে রেখে দিতে বলল কিশোর, পরে কাজে লাগতে পারে। সুইচ বন্ধ করে টর্চটা পকেটে রেখে দিল রোডা। 10 মিনিট পর একটা খোলা জায়গায় এসে ঢুকলো ওরা। কোথায় ঢুকেছে এটা দেখার জন্য কাঠের বোঝা নামিয়ে রেখে কারিনার টর্চটা নিল কিশোর। চারপাশে আলো ঘুরিয়ে ঘুরিয়ে আলো ফেলে দেখে বুঝলো বিপদ এখনো কাটেনি। জায়গাটা অদ্ভুত। একটা গোল অডিটোরিয়ামের মতো জায়গার ঠিক মাঝখানে এসে দাঁড়িয়েছে ওরা। অনেক উপরে ছাদ। গোল দেয়ালের কোথাও আর কোনো সুড়ঙ্গ মুখ নেই। একটাই পথ, যেটা দিয়ে ঢুকেছে। কোথায় এলাম? ফিসফিস করে বলল কারিনা। মনে হয় দুর্গের তলায়, কিশোর বলল। এই শব্দ শুনছো? কারিনা আর ওটাও শুনতে পেল ধাতব শব্দটা। উপর থেকে এসেছে। মাথার অনেক ওপরে দুই পাশে দেয়ালের ভিতরে কমলা রঙের আলো জ্বলে উঠল। আলোটা বাড়ছে, তার মানে উপরে দুই পাশেই ঢোকার পথ আছে। সেগুলো দিয়ে আলো হাতে এগিয়ে আসছে দুজন মানুষ। ধাতব শব্দটা এখন স্পষ্ট শোনা যাচ্ছে। দুদিক থেকে সুড়ঙ্গের মুখ দিয়ে বেরিয়ে এলো দুটো মশাল। উপরে দেয়ালের গায়ে পাথরের সরু ব্যালকনি মতো দেখা গেল। সুড়ঙ্গ দুটোর নিচ থেকে পুরো অডিটোরিয়ামটা জড়িয়ে রয়েছে। প্রাণী দুটো ব্যালকনিতে পা রাখল। আকারে মানুষের সমান, কিন্তু মানুষ নয়। ওগুলো যে কি জীব বুঝতে পারল না কিশোর। রূপকথার কল্পিত প্রাণী ট্রোলের ছবি দেখেছে। এই প্রাণীগুলো অনেকটা সেরকম। গিরগিটি আর শুয়োরের মিশ্রণ। চ্যাটটা নাক, লাল লাল কুতকুত চোখ, রাগ যেন ফুটে বেরোচ্ছে। ইস্পাতের পাতে তৈরি বর্ম পরা। ডান হাতে রূপালি তলোয়ার, বা হাতে মশাল। গভীর গর্ত করে ফাঁদ বানিয়ে তাতে ফেলে হাতি ধরে আফ্রিকার পিগমিরা। এই কুয়াটাকে সে ধরনেরই একটা ফাঁদ বলে মনে হতে লাগলো কিশোরের কাছে। প্রাণীগুলোর ভাবভঙ্গি মোটেও ভালো ঠেকলো না তার কাছে। মেয়েদের বলল, জলদি সুড়ঙ্গে ঢোকো। কুয়া থেকে বেরোনোর একটা মাত্র পথটার দিকে ছুটল ওরা। কিন্তু বেরোনোর আগেই ওপর থেকে লোহার শিকে তৈরি একটা ঝাঁপ নেমে এসে বন্ধ করে দিল মুখটা। ঝাঁপের নিচে বেরিয়ে থাকা শিকের চোখা অংশগুলো মাটিতে ঢুকে বসে গেল। ওপর দিকে তোলার চেষ্টা করে ব্যর্থ হলো কিশোর। একটা চোল তখন হাতের তলোয়ার আর মশাল নামিয়ে রেখে ব্যালকনি থেকে লম্বা কালো রঙের একটা বর্ষা তুলে হাতে নিয়েছে। বর্ষার হাতুড়ে লাগানো সরু লোহার শিকল। প্রাণীটার উদ্দেশ্য বুঝতে দেরি হলো না কিশোরের। ওদেরকে বর্ষায় গেথে শিকল ধরে টেনে তুলবে রাক্ষসগুলো, মাংস খাবে। বর্ষাটা মাথার উপরে তুলে ধরল ট্রলটা। ঝাঁপ দাও, চেঁচিয়ে আদেশ দিল কিশোর। চোখের পলকে মাটিতে ঝাঁপিয়ে পড়ল তিনজনে। ধাতব ঝাঁপের গায়ে লেগে ঠনঠন শব্দ তুলল বর্ষাটা। বদ্ধ জায়গায় বিকট শোনালো। লোহার সঙ্গে ইস্পাতের ঘষায় আগুনের ফুলকি ছুটল। চিৎকার করে উঠল রোডা ও কারিনা। নিশানা ফসকে গেছে, কিন্তু তাতে কিছুই মনে করল না ট্রলটা। শিকারকে কুয়ার ভিতরে ভালো মতো আটকে নিয়েছে, যাবে কোথায়? গাথার সুযোগ পাবেই। শিকল ধরে বর্ষাটা ধীরে সুস্থে উপরে টেনে তুলে নিল ট্রলটা। লাফিয়ে উঠে দাঁড়ালো কিশোর। ছড়িয়ে পড়ো, ছুটে বেড়াতে থাকো, সহজে যাতে নিশানা করতে না পারে। অডিটোরিয়ামের মধ্যে ছুটে বেড়াতে লাগলো ওরা। আবার বর্ষা তুলে নিশানা করলো একটা ট্রোল। অন্যটা মশাল তুলে আলোটা ধরে রাখলো, তার সঙ্গী যাতে শিকারকে ভালো মতো দেখতে পায়। ছুটতে ছুটতেই উপরে তাকিয়ে কিশোর দেখলো তাকেই নিশানা করছে ট্রোলটা। আবার বর্ষা ছুটে এলো, কিন্তু ডানে ঝাঁপ দিল কিশোর। বাঁ হাত আর পেটের মাঝখানের ফাঁকে শার্টের ভিতর দিয়ে মাটিতে গাঁথল বর্ষা। ছিঁড়ে গেল শার্টের কাপড়। হেসে উঠল ট্রোল দুটো। কুৎসিত কষবে লালা গড়াচ্ছে। শিকারকে ফাঁদে ফেলে খুব মজা পাচ্ছে। এতটাই ভয় পেয়েছে কিশোর, ক্ষণিকের জন্য নড়াচড়াই বন্ধ হয়ে গেল তার। ট্রোলটা যখন বর্ষাটা টেনে তুলে নিতে লাগলো, তখন উঠে দাঁড়ালো। চিৎকার করে মেয়েদের বলল, ছুটতে থাকো, থেমো না। ট্রোলটাকে তার দিকে নিশানা করতে দেখে আতঙ্কিত হয়ে পড়ল কারিনা। ছোটাছুটি বন্ধ করে দিল।
পাথরের দেয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়েছে। এভাবে থাকলে ট্রোলের বর্ষার সহজ নিশানায় পরিণত হবে। ধীরে ধীরে মাথার উপর বর্ষাটা তুলছে আবার ট্রোলটা। দেখতে পাচ্ছে কিশোর, কিন্তু কিছুই করার নেই তার। কারিনার কাছ থেকে এতটাই দূরে রয়েছে, ছুটে গিয়ে যে তাকে ধাক্কা দেবে তারও উপায় নেই, সময় মতো পৌঁছতেই পারবে না। কারিনা! ছুটতে ছুটতে চিৎকার করে উঠল কিশোর। অসহায় আর্তনাদের মতো শোনাল চিৎকারটা। সরো, সরে যাও। কিন্তু সরল না কারিনা, সম্মোহিতার মতো তাকিয়ে আছে ট্রোলটার দিকে। বর্ষা ছুটে আসতে লাগলো। চোখ বুজে ফেলল কিশোর, এই দৃশ্য দেখা যায় না। তারপর কোথা থেকে কি যেন ঘটে গেল। হঠাৎ এক পাশে উড়ে গেল যেন কারিনা। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে তাকে রোডা। পাথরের দেয়ালে আঘাত হানল বর্ষা, কারো কোনো ক্ষতি না করে মাটিতে পড়ল। পরের বার তুমি বাঁচাবে আমাকে, মনে থাকে যেন, কারিনাকে বলল রোডা, চোখ ট্রলটার দিকে। বাঁচাবো, হাঁপাতে হাঁপাতে বলল কারিনা, যদি আমি নিজে বাঁচি। ওদের কাছে ছুটে এলো কিশোর। এই একটা বুদ্ধি এসেছে মাথায়, ওই ঝাপটার কাছে গিয়ে দাঁড়াবো, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কেন, মরতে চাও? রোডা বলল, দাঁড়ায় থাকলে সহজ নিশানা হয়ে যাব। আমার উপর ভরসা রাখো, আসো আমার সঙ্গে। ঝাপটার কাছে দৌড়ে এলো ওরা। শিকল টেনে বর্ষাটা আবার তুলে নিয়েছে ট্রোল। পাশাপাশি তিন শিকারকে স্থির হয়ে দাঁড়াতে দেখে হেসে উঠল। ভাবলো হাল ছেড়ে দিয়েছে ওরা। মাথার উপর বর্ষা তুলল। বর্ষা ছোড়ার সঙ্গে সঙ্গে ঝাঁপ দেবে, ফিসফিস করে বলল কিশোর। কোন পাশে? রোদা জিজ্ঞেস করল। তুমি ডানে, কারিনা বায়ে। আর তুমি? দেখতে পাবে। গেটের দুটো শিক দুই হাতে চেপে ধরল কিশোর। বর্ষা ছুড়ল ট্রোলটা, কিশোরের দিকে ছুটে আসছে। যেহেতু মাঝখানে রয়েছে, তাকেই নিশানা করবে ট্রোলটা, আন্দাজ করেছিল কিশোর। বুঝেছিল শিকার মাটিতে ঝাঁপ দিতে পারে কিংবা বসে পড়তে পারে, এটা ভেবে নিচের দিকে নিশানা করবে। তাই বর্ষাটা ছুটে আসার সঙ্গে সঙ্গে গেটের শিক ধরে নিজেকে উপর দিকে টেনে তুলতে শুরু করলো সে। বাঁ পায়ে আঁচড় কেটে গেল বর্ষার ফলা, রক্ত বেরিয়ে এলো। কিন্তু এখন তাকানোর সময় নেই। সে যা করতে চেয়েছিল ঠিক সেরকমই ঘটেছে। শিকের ফাঁকের ভেতর দিয়ে অন্য পাশে চলে গেছে বর্ষা। গর্জন করে উঠল ট্রোলটা। শিকল ধরে বর্ষাটা টেনে তুলতে গেল। লাফ দিয়ে মাটিতে নেমে বর্ষাটা ধরল কিশোর। ভীষণ শক্তি ট্রোলের গায়ে, টানাটানি করে কোনো মতেই পারবে না কিশোর। বর্ষা চেপে ধরে রাখলে তাকে সহই উপরে টেনে তুলবে। ট্রোলের শক্তি বেশি, কিন্তু কিশোরের বুদ্ধি বেশি। বুদ্ধির জোরে রাক্ষসটাকে বোকা বানাতে হবে। ট্রোলটা কিছু বুঝে ওঠার আগেই বর্ষাটা ঘুরিয়ে শিকের অন্য পাশ দিয়ে মাথাটা বের করে আনলো। শিকে পেঁচিয়ে ফেললো শিকলটা। উপর থেকে টান দিল ট্রোলটা। দুটো শিকের এ পাশে থেকে আড়াআড়িভাবে আটকে গেছে বর্ষা। লাফিয়ে এসে কিশোরের পাশে দাঁড়ালো রোডা ও কারিনা। কিশোরের পিঠ চাপড়ে দিয়ে রোডা বলল, তুমি একটা জিনিয়াস। হিরো হওয়ার উপযুক্ত, কারিনা বলল। ওসব কথা পরে হবে। কণ্ঠস্বর শান্ত রাখার চেষ্টা করছে কিশোর। আমরা এখনো বেরোতে পারিনি। ওই ভারী গেট আমরা টেনে তুলতে পারবো না। বর্ষা আটকে দিলাম, ট্রোলটা টেনে তুলুক। শান্ত মাথায় ভাবার সুযোগ দেওয়া যাবে না ওকে, রাগিয়ে দিতে হবে। কিন্তু রাগাবো কিভাবে? কারিনার প্রশ্ন। দেখো কিভাবে রাগাই। উপর দিকে তাকিয়ে তীক্ষ্ণ স্বরে চেঁচানো শুরু করলো রোডা। এই বেটা রাক্ষস, ট্রোলের বাচ্চা টোল, আজ আর আমাদের নিয়ে ডিনার খাওয়া হলো না তোদের। বিশ্বাস কর, তোদের জন্যই সত্যি মায়া লাগছে আমার। এই অন্ধকার নরকে বসে থাকতে নিশ্চয়ই মোটেও ভালো লাগে না তোদের। বাইরে বেরিয়ে সূর্যের মুখ দেখার ভাগ্য হয় না। তোদের চেহারা দেখেই বুঝতে পারছি তোরা হলি কে ছুচোর জাত, মাটির নিচে থাকিস। দুনিয়ার সবচেয়ে কুৎসিত চেহারার প্রাণী হলি তোরা। তোদের মা নিশ্চয়ই গিরগিটি আর বাবা দাতাল শুয়োর। আহা, রূপের কি ছিরি! এই বেটারা, মেয়ে ট্রোলগুলো তোদের এই কোলা ব্যাঙের মতো ফোলা পেট দেখে ঘেন্দাই বমি করে দেয় না? নাকের মধ্যে থেকে এত লোম বেরিয়ে আছে কেন তোদের? নিশ্চয়ই কাচিও নেই যে ছাড়বি। আর ছেটেই বা কি করবি? সকাল হতে না হতেই তো আবার গজাবে। হাদার গোষ্ঠী, জন্মের পর তোদের মা কি তোদের খেতে দেয়নি? চিরকালে হাবাতে তোরা, কিছু দেখলেই মুখ দিয়ে লালা গড়ানো শুরু করে। ধরার আগেই খাওয়ার চিন্তা। আয় ধর। হাত নেড়ে নেড়ে বিকৃত সুরে ভ্যাংচাতে লাগলো রোডা। ট্রোলেরও সহ্যের সীমা আছে। রাগে যেন পাগল হয়ে গেল ট্রোল দুটো। রোডার কথায় নাকি তার ভাবভঙ্গি আর মুখ ভ্যাংচানো হতে বোঝা গেল না।
ভয়ানক দাঁত খিচিয়ে এমন গর্জন শুরু করলো যে আরো বেশি লালা ঝরতে লাগলো মুখ থেকে। উপরের ব্যালকনি দিয়ে ঘুরে এসে ঠিক ঝাঁপের উপর দাঁড়ালো। আর ঠিক এটাই চেয়েছিল কিশোর। শিকল ধরে টান দিল একটা ট্রোল। অনর রইল ঝাঁপ। দ্বিতীয় ট্রোলটাও হাত লাগালো। রাগের মাথায় খেয়ালই রইল না ওদের। বর্ষা তোলার চেষ্টা করতে গিয়ে কি ভুলটা করছে। টানের চোটে উপরে উঠতে শুরু করলো ঝাঁপ। নিচের দিকে ফাঁক হলো। ধীরে ধীরে বাড়তে লাগলো ফাঁকটা। 1 ফুট, 2 ফুট, 3। চেঁচিয়ে উঠল কিশোর, জলদি বেরো। তাড়াহুড়ো করে মাটিতে পড়ে থাকা তক্তাগুলো কুড়িয়ে নিল সে। ফিরে তাকিয়ে দেখে কারিনা বেরিয়ে গেছে। রোডাও চলে যাচ্ছে ও পাশে। উপরে রাগে চিৎকার করছে ট্রোল দুটো। এখনো শিকল ছেড়ে দিলে কিশোরকে আটকাতে পারে। রাগের চোটে সহজ কথাটাও মাথায় ঢুকছে না ওদের। এই সুযোগে ঝাঁপের নিচ দিয়ে অন্য পাশে চলে গেল কিশোর। শিকার হাতছাড়া হয়ে যাওয়ার পর ব্যাপারটা মাথায় ঢুকলো ট্রোল দুটোর। শিকলে ঢিল দিল। ঘটাং করে নিচে পড়লো ঝাঁপ। কিন্তু ততক্ষণে শিকার হাওয়া। পিছন ফিরে তাকালো না কিশোররা। দৌড়ে বেরিয়ে এলো সুড়ঙ্গটা থেকে। গুহার মেঝেতে বসে পড়লো 3 জনে। আগেই বলেছিলাম না জানে যেতে, হাঁপাতে হাঁপাতে বলল রোডা। মাছ চাই রোডা, জোরহাত করলো কারিনা। আক্কেল হয়েছে আমার। ওদিক থেকে তো বেঁচে এলাম, নিচে ছোটে হিমটি কাটা আরম্ভ করেছে কিশোর। বাইরের সুড়ঙ্গে গিয়ে আবার কোন রাক্ষসের মুখে পড়বো কে জানে। টমের জন্যে একের পর এক খাবারের অর্ডার দিয়ে যেতে লাগলো মুসা ও রবিন। কিন্তু এতক্ষণে একটি তথ্য তার মুখ থেকে আদায় করা সম্ভব হলো না, যেটার সাহায্যে কিশোরদেরকে গুহা থেকে উদ্ধার করে আনা যেতে পারে। টমের মনোযোগ শুধু খাওয়ার প্রতি। যে হারে মুখে খাবার পুড়ছে তাতে মনে হয় বহুকাল তার পেটে কিছু পড়েনি। আর কিছু খাবেন? মুসা জিজ্ঞেস করল। অধৈর্য হয়ে উঠেছে। নিজের জন্যে শুধু 1 গ্লাস দুধ নিয়েছে সে। সামনে অনেক পরিশ্রম পড়ে আছে, বুঝতে পারছে। না খেলে শরীর টিকবে না। কিন্তু জঘন্য স্বাদ। গোল্ডেন ডোর সিটির লাইব্রেরিয়ান মিস্টার স্কেলিটনের দেয়া দুধের মতো। রবিন কিছুই নিল না। কোনো খাবারেই ওর রুচি নেই। মুখভর্তি খাবার নিয়ে মাথা ঝাঁকালো টম। এগুলো আগে শেষ করি, তারপর আপেল পাই আর আইসক্রিম নেব। মুসার প্রশ্নের জবাব দিয়ে রবিনের দিকে তাকালো সে। তুমি কিছু খাচ্ছ না? আমার খিদে নেই, মাথা নিচু করলো রবিন। মাথা ঝাঁকালো টম। বন্ধুদের জন্য খুব চিন্তা হচ্ছে। পানির গ্লাস তুলে নিল সে। গোল্ডেন ডোর সিটির বাসিন্দা হওয়া সত্ত্বেও কখনো মদ খায় না, বরং পানি বেশি পছন্দ। 1 চুমুক পানি খেলো, তারপর বলল, আমার মনে হয় গুহায় ঢোকার আরো পথ আছে। সোজা হয়ে বসলো রবিন। পথটা আপনি চেনেন? ঘুরুত করে ঢেকুর তুলল টম। কয়েকটা আলু ভাজা মুখে পুরল। না। হতাশ ভঙ্গিতে আবার চেয়ারে হেলান দিল রবিন। ঝুলে পড়ল কাঁধ। ও, এরিকা হয়তো বলতে পারবে। রবিনকে উজ্জীবিত করার চেষ্টা করল টম। ডাইনি? হ্যাঁ, খুব চালাক মেয়ে। অনিশ্চিত ভঙ্গিতে একগোছা চুল আঙুল দিয়ে পেঁচিয়ে ছেড়ে দিল রবিন। আপনি নাকি একটা সময় গোল্ডেন ডোর সিটির মেয়র ছিলেন। অত বড় একটা পদ থেকে এখন ভবঘুরে হয়েছেন। শুনলাম ডাইনির অভিশাপে নাকি এই দুর্দশা হয়েছে আপনার। হাসলো টম। ডাইনির অভিশাপে কিনা জানি না, তবে উপকারী হয়েছে আমার। মেয়রগিরি ছেড়ে বহুত আরামে আছে এখন। মিটিং করতে হয় না। কতগুলো ভণ্ড মৃত্যুকের সঙ্গে বসে ঘন্টার পর ঘন্টা ফালতু প্রসঙ্গ নিয়ে বকবক করতে হয় না। এমন সব বিষয় নিয়ে ওরা আলোচনা করতো যেগুলোতে না ছিল ওদের বিন্দুমাত্র আগ্রহ, না ছিল আমার। শহরবাসীর উপকার হয় এমন একটা কথাও বলতো না ওরা। খালি নিজেরা নিজেরা ঝগড়া, জ্বালাময়ী ভাষণ আর পরস্পরের গায়ে কালা ছড়াছড়ি আর গালাগাল। একদিন এতই রেগে গিয়েছিলাম আমি, সহ্য করতে না পেরে শয়তানের খোয়ার ওই সিটি হলটাই আগুন লাগিয়ে পড়িয়ে দিয়েছিলাম। সত্যি? হ্যাঁ, গর্বিত ভঙ্গিতে জবাব দিল টম। চিবুকের খোঁচা খোঁচা দাড়ি চুলকালো। সে রাতে দমকলের চিফের বউয়ের বাচ্চা হওয়ার কথা। বউয়ের কাছে থাকতে হয়েছিল ওকে। আগুন লেগেছে জানতে জানতেই খোয়ার পুড়ে ছাই, কিছুই বাঁচাতে পারেনি। আপনি বলতে চাইছেন, রবিন বলল, এরিকা আপনাকে মেয়রের পদ থেকে সরায়নি? হয়তো সরিয়েছে, তবে সেটা পরোক্ষভাবে। আমার মাথা গরম হয়ে যাওয়ার পিছনে এরিকার হাত থাকতে পারে। সেই হয়তো জাদু করে সেরাতে আমার মাথা গরম করে দিয়েছিল। টম বলল, আগুন লাগানোর পর নিজেই ইস্তফা দিয়ে চলে এসেছি, সেজন্য আমার কোনো দুঃখ নেই।
এরিকা আপনার পিছনে লেগেছিল কেন? নোংরা চুলে আঙুল চালালো টম। একটা গল্প বলি, আন্দাজ করতে পারবে। সিটি কাউন্সিলের কাছে একটা প্রস্তাব রেখেছিলাম, গোরস্থানটাকে সরিয়ে দিই, ওই জায়গায় একটা অবকাশ কেন্দ্র স্থাপন করি। ডাইনির দুর্গের ঠিক পেছনে রয়েছে গোরস্থানটা। ডাইনি গেল রেগে। প্রস্তাবটা যেদিন রেখেছিলাম তার পরদিন ডাকে আমার নামে একটা মাংসের খুলি পাঠালো। আমি পাত্তাই দিলাম না। খুলিটা দিয়ে পেপার ওয়েট বানালাম। বাড়িটা পোড়ানোর আগ পর্যন্ত আমার টেবিলে ছিল ওটা। কিন্তু আপনি গোরস্থানের উপর অবকাশ কেন্দ্র বানাতে চাচ্ছিলেন কেন? মুসার প্রশ্ন। ভূতের ভয় নেই আপনার? হা হা করে হেসে উঠল টম। নিজের উড়তে চাপড় মারল। ভূত তো আমার পছন্দ। এতগুলো মরা মানুষকে নিয়ে হ্যালোউইন পার্টি করতাম, কি জমতো না? রবিনও না হেসে পারল না। আপনার এই মেয়র হওয়ার গল্প ভালোই লাগছে, কিন্তু এখন আমাদের গুহা থেকে বেরোনোর উপায় জানা দরকার। এরিকাকে এখন কোথায় পাওয়া যাবে বলতে পারেন? রবিনের হাতের ঘড়িটা দেখল টম। প্রায় 11টা বাজে। খাওয়া সারতে অনেক সময় লেগেছে। রেস্টুরেন্টের বাবুর্চি আর ওয়েটারগুলো সাংঘাতিক ঢিলা। খাবারের অর্ডার দিয়ে বসে থাকতে থাকতে বিরক্ত ধরে যায়। এখনো সময় আছে, টম বলল। রাত 12টায় শহরের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোরে জিনিস কিনতে আসবে ডাইনি। প্রতি শুক্রবারেই আসে। বেছে বেছে নিজের পছন্দ করে জিনিস কেনে। কাজটা চাকর বাকরের ওপর ছাড়তে চায় না। মাঝরাতে দোকানে যখন একজন ক্রেতাও থাকে না তখন আসে। ভিড়ভাট্টা পছন্দ না তার। ম্যানেজার তার জন্য দোকান খুলে বসে থাকে। ডাইনি এসে জিনিস নিয়ে না যাওয়া পর্যন্ত বন্ধ করার সাহস পায় না। দোকানের আগের ম্যানেজার এক শুক্রবারে তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে গিয়েছিল। পরদিন কসাইয়ের দোকানে হুকে গাঁথা পাওয়া গিয়েছিল তার লাশ। ডাইনি মেরেছিল কিনা জানা যায়নি, তবে এরপর থেকে আর কখনো শুক্রবারে তাড়াতাড়ি দোকান বন্ধ করার সাহস হয়নি কোনো ম্যানেজারের। চিন্তিত ভঙ্গিতে মাথা ছেঁকালো রবিন। আপনার খাওয়া শেষ হয়েছে? চলুন তাহলে। কোথায়? এরিকার সঙ্গে দেখা করব। গুহাটা থেকে বেরোনোর পথ আমাদের জানতেই হবে। বাইরের সুড়ঙ্গ ধরে 2 ঘন্টা চলার পর এমন একটা জায়গায় এসে দাঁড়ালো কিশোররা, সুড়ঙ্গের যেখানে 3টা মুখ। ডানেরটা নিচের দিকে বেঁকে গেছে, মাঝেরটা গেছে সোজাসুজি, আর বাইরেরটা ওপর দিকে। আবার শুরু হলো তর্ক। কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। আমি বাইরে যাওয়ার পক্ষে, কারিনা বলল। যত উপরে উঠব ততই শহরের কাছাকাছি যাব। বাইরের সুড়ঙ্গে ঢুকে দেখল রোডা। কয়েক পা গিয়ে নাক উঁচু করে বাতাস শুকলো। পচা গন্ধ। কিছু একটা মরে পড়ে আছে, কিশোর বলল, আর জানেরটা দিয়ে তাজা বাতাস আসছে। তার মানে সামনে খোলা থাকার সম্ভাবনা আছে। রাজি হলো না রোডা। আমি নিচেও যাব না, পচা গন্ধের দিকেও যাব না। আমি মাঝেটাতে যেতে চাই। একবার তো আমার কথা না শুনে ভুগেছ, এবার অন্তত শোনো। সিদ্ধান্তহীনতায় ভুগছে কিশোর। দ্বিতীয় টর্চটাও অনেকক্ষণ ধরে জ্বলেছে, আর বেশিক্ষণ টিকবে না ব্যাটারি। এখন ভুল করার পরিণতি মারাত্মক হতে পারে। 3 জনেই ক্লান্তির চূড়ান্ত পর্যায়ে। প্রচণ্ড পিপাসা। প্রতিবার বিশ্রামের জন্য থামার পর উঠতে কষ্ট হচ্ছে আগের চেয়ে বেশি। ভয় পাচ্ছে কিশোর, পরের বার থামলে আর হয়তো উঠতেই পারবে না। ডানের সুড়ঙ্গটা দিয়ে তার যেতে যাওয়ার কারণ শুধু ঠান্ডা বাতাসই নয়, একটা শব্দও পেয়েছে, পানি বয়ে যাওয়ার মতো। পাতাল নদীর সন্ধান পেলে এখন বেঁচে যায়। তৃষ্ণা নিবারণ তো হবেই। ওটা ধরে নদীর মুখের কাছে গিয়ে বেরোনোর পথও পেয়ে যেতে পারে। কিন্তু দুঃখের বিষয়, রোডা কোনো কথাই শুনতে রাজি না। একবার ভুল করার পর কিশোরও এখন আর জড়াজড়ি করার সাহস পেল না। মিনমিন করে স্রোতের শব্দের কথাটা জানালো সে। রোডা বলল, পিপাসায় অতিকল্পনা শুরু করেছো তুমি, হ্যালোসিনেশন। কারিনাকে জিজ্ঞেস করলো কিশোর, তুমি কি বলো? সরি, কারিনা জবাব দিল। আমিও পানির শব্দ পাচ্ছি না। তাছাড়া উপরে যাওয়ার সুযোগ রয়েছে যখন, নিচে যাওয়ার কোনো যুক্তি দেখি না। চলো বাইরেটা দিয়েই যাই। মাঝেরটা। সিদ্ধান্তে অটল রইল রোডা। কিশোরের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো দুজনে। নেতৃত্ব দেয়াটা যে কি ভীষণ কঠিন কাজ হাড়ে হাড়ে অনুভব করছে কিশোর। সিদ্ধান্তে ভুল হলে এখন 3 জনকেই মরতে হবে। কোনো ঝুঁকি নিতে চাইল না সে। ইচ্ছার বিরুদ্ধেও রোডের কথা মেনে নিল। বেশ চলো, মাঝেটা দিয়েই যায়।
প্রথমে কিছু দূর দৃশ্যপটের কোনো পরিবর্তন হলো না। সোজা এগিয়েছে সুড়ঙ্গ, একইভাবে চলেছে, উপরে উঠছে না, নিচেও নামছে না। প্রচণ্ড পিপাসা কাতর আরেকটা ঘন্টা পেরোলো। হাঁটার সময় একে অপরের গায়ে ভর দেয়া শুরু করেছে ওরা। কাঠের বোঝা কিশোরের কাঁধে, প্রতিটি পদক্ষেপই আরো যেন ভারী হয়ে উঠছে। ফেলে দিয়ে বাঁচতে চাইছে সে, কিন্তু কারিনার টর্চের আলোর অবস্থা দেখে সাহস পাচ্ছে না। এরকম একটা আলোবিহীন জায়গায় আটকে পড়ার কথা মনে আনতেও ভয় পাচ্ছে। মাঝের এই সুড়ঙ্গটাও আরো বেশিক্ষণ দুর্গন্ধমুক্ত রইল না। পচা গন্ধ এসে ধাক্কা মারল নাকে। একটা মরা বাদুড় পড়ে থাকতে দেখল ওরা। কারিনার হাত থেকে টর্চটা নিয়ে ভালো করে দেখল কিশোর। বড় কোনো প্রাণীতে মেরেছে, নখ দিয়ে পেট চিরে ফেলেছে, হা হয়ে থাকা ব্যাটের মতো। ভিতর খুদে খুদে অসংখ্য ধারালো দাঁত বাদুড়টার, ভ্যাম্পায়ার ব্যাটের মতো। জ্যান্ত প্রাণীর গা থেকে রক্ত চুষে খায় যেগুলো। কখন মরেছে? রোদা জিজ্ঞেস করল। বিভৎস ভঙ্গিতে পড়ে থাকা বাদুড়টার কাছ থেকে সরে বসল কিশোর। 24 ঘন্টা তো হবেই। বাদুড়ে নিশ্চয়ই আত্মহত্যা করে না? তা তো শুনিনি কখনো। উঠে দাঁড়ালো কিশোর। কারিনার টর্চটা ফিরিয়ে দিল। বাদুড়টাকে কোনো বড় প্রাণী মেরেছে। রোডা, তুমি কি এখনো এই রাস্তাতে যেতে চাও? বিধ্বস্ত দেখাচ্ছে রোডাকে। চুলের গোছা ঘামে লেপ্টে আছে গালের সঙ্গে, মাটি লাগা, ঠোঁট শুকনো, রক্ত বেরোচ্ছে। কিশোরের পা থেকে এখনো মাঝে সাঝে এক আধ ফোঁটা রক্ত বেরিয়ে আসছে। ট্রোলের বর্ষার খোঁচাটা যেখানে লেগেছিল। তার জখমের কথা সে এখনো মেয়েদেরকে জানায়নি। ওর সমস্যা ওরই থাক, ওদের উদ্বেগ বাড়িয়ে লাভ নেই। মাথা নাড়ল রোডা। ফিরে গিয়ে আর নতুন পথ ধরার জোরই নেই আমার গায়ে। বাদুড় মেরেছে যে প্রাণীটা, তার সঙ্গে লড়াই করার জোর আছে? মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলো কারিনা। এখনো সময় আছে, ফিরে গিয়ে বাইরের সুড়ঙ্গ দিয়ে এগোনো উচিত। আসলে গুহাটাতেই ঢোকা উচিত হয়নি আমাদের। রাগ চেপে রাখতে পারলো না রোডা। তোমার গড় তুমিকে প্রশ্রয় দিয়ে প্রচণ্ড নিবুদ্ধিতা করেছি। এখন আর ওসব কথা বলে লাভ নেই। ক্লান্তিতে বুকের উপর ঝুলে পড়লো তার মাথা। মরা বালুটার দিকে তাকালো। কিশোর, তোমার যা ভালো মনে হয় করো, কথা বলারও শক্তি নেই এখন আমার। অনেকটা এগিয়ে গেছি, পিছানোর আর সময় নেই এখন, কিশোর বলল। হয় এখানে বসেই মৃত্যুর অপেক্ষা করতে হবে, নয়তো এগোতে হবে। এগোনো আরো কঠিন করে তুলল মাকড়সার জাল। বাড়িতে বা বাগানে কি যেসব মাকড়সা দেখা যায়, মোটেও সেরকম নয়। বিশাল এক একটা জাল, সুড়ঙ্গ জুড়ে রয়েছে। শার্ট খুলে বাড়ি মেরে সেসব জাল ছিঁড়ে সরিয়ে এগোতে হচ্ছে কিশোরকে। পিছে পিছে চলছে রোডা ও কারিনা। মাঝে মাঝে জাল বাঁচাতে দৌড়ে আসছে মাকড়সারা। লাল লাল চোখ, বাঁকা আকশির মতো কালো দাঁত দিয়ে কামড়ে দিতে চাইছে। খরগোশের সমান একটা মাকড়সা দেখা গেল। শুরুতে ঝামেলা করলেও কিশোর পাথর ছুঁড়ে মারতেই পালিয়ে গেল ওটা। তাপমাত্রা অনেক বেড়েছে। পিপাসা আর ক্লান্তি ছাড়া যেন অন্য কোনো বোধই নেই এখন আর ওদের। আর শুধু এগিয়ে চলা। মনে হচ্ছে কত যুগ ধরে আটকা পড়ে আছে এই গুহায়। আরো দুটো মরা বাদুড় দেখতে পেল ওরা। পরীক্ষা করে দেখল কিশোর। প্রথমটার মতো এত দুর্গন্ধ ছড়াচ্ছে না। মারা হয়েছে একইভাবে, পেট চিরে। ওর মন্তব্য শোনার অপেক্ষায় আছে মেয়েরা, কিন্তু মুখ খুলতে ভয় পাচ্ছে কিশোর। কি হলো? অসহিষ্ণু হয়ে উঠল রোডা। 2 ঘন্টা আগে মারা গেছে। এখানেই মেরেছে, না অন্য কোথাও থেকে মেরে এনে এখানে ফেলে গেছে? কারিনার প্রশ্ন। এখানে মেরেছে বলেই তো মনে হচ্ছে। উঠে দাঁড়ালো কিশোর। কথা বলতে গিয়ে কেঁপে উঠল কারিনার কণ্ঠ। তার মানে প্রাণীটা এখানেই ছিল? আমাদের কাছ থেকে বেশি দূরে নেই ওটা, যোগ করল রোডা। কিন্তু সেই যে গর্জন শুনলাম, তারপর থেকে ওটার আর কোনো সাড়া পাচ্ছি না কেন? কিশোর বলল। এপাশ ওপাশ ঘুরতে থাকলো রোডার নজর। তবে আমি একটা শব্দ পাচ্ছিলাম, হালকা পায়ের শব্দ। আমরা নড়লে ওটা নড়ে, আমরা থামলে থামে। মনে হচ্ছিল আড়ালে থেকে কে যেন চোখ রাখছে আমাদের উপর। তো তোমার কল্পনা, কারিনা বলল। মরা বাদুরটার দিকে হাত তুলল রোডা। ওটাও কি আমার কল্পনা? শব্দ শোনার কথা আগে বলনি কেন? কিশোর জিজ্ঞেস করল। বললে কি হতো? টর্চের আলো ফেলে সুড়ঙ্গের পিছনেও দেখল কিশোর, যেদিক থেকে এসেছে ওরা। সীমাহীন অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওর।
বলল, এতক্ষণও যখন হামলা চালায়নি আর চালাবেও না। এই খুশিতেই থাকো। চারপাশে তাকালো রোডা। গায়ে কাটা দিল তার। চলার পরিশ্রম তো আছেই, প্রচন্ড গরম আরো কাহেল করে দিয়েছে তাকে। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। রক্তাক্ত বাদুরগুলোর দিকে তাকিয়ে নাক কুচকালো কারিনা। বাদুরগুলোকে মারলো কেন? আমাদেরকে দেখানোর জন্য? মনে হয় না। অনেকগুলোই হয়তো মেরেছে। কিছু খেয়েছে, কিছু না খেয়ে ফেলে দিয়েছে। এগিয়ে চলল ওরা। বাতাস এতই শুকনো, ঢোক গিলতেও কষ্ট হচ্ছে। অনেকক্ষণ থেকে একটা গন্ধ পাচ্ছিল। প্রকট হয়ে উঠল সেটা। আর কোনো সন্দেহ নেই, আগ্নেয়গিরির লাভাকক্ষের দিকে এগোচ্ছে ওরা। তীব্র ঝাঁঝালো গন্ধে কাশতে শুরু করলো। কালো মেঘটা এলো হঠাৎ করেই। অদ্ভুত ভারী একটা গুঞ্জনের মতো শব্দ শোনা গেল প্রথমে, ক্রমেই বাড়ছে। মৌমাছির ঝাঁকনা তো? কিসের শব্দ? অস্বস্তি বোধ করছে রোডা। শব্দের দিকে টর্চের আলো ফেলল কিশোর। শব্দটা আসছে ওদের পিছন থেকে, যেদিক থেকে ওরা এসেছে। প্রথমে কিছু চোখে পড়ল না, কেবল মাকড়সার ছিন্ন জালগুলো ছাড়া, যেগুলো ওরাই ছিঁড়ে এসেছে। জালগুলো ভীষণভাবে কাঁপতে শুরু করলো। ছেঁড়া জালের মধ্যে ঝুলে থাকা একটা বিশাল মাকড়সা আর কোনো উপায় না দেখে নিজেকে আলগোছে ছেড়ে দিল। সুতোয় ভর করে দ্রুত নেমে যেতে লাগলো মাটিতে। পুঁতির মতো খুদে হাজার হাজার লাল চোখ উড়ে আসতে দেখা গেল অন্ধকার সুড়ঙ্গ ধরে। আরো কাছে আসতে দেহও স্পষ্ট হলো। কালো ডানায় ভর করে উড়ে আসছে ওগুলো। বাদুড়ের ঝাঁক কিশোরের দিকেই আসছে। পালাও! মেয়েদের ধাক্কা দিয়ে সামনে ফেলে দিল কিশোর। প্রাণ হাতে করে ছুটতে শুরু করলো ওরা, কিন্তু ডানাওয়ালা প্রাণীগুলোর গতি অনেক বেশি। মুহূর্তে ওদের উপরে এসে পড়ল বাদুড়গুলো। পরিস্থিতির ভয়াবহতা কল্পনারও অতীত। চুলে জড়িয়ে যাচ্ছে, শার্টের ভিতর ঢুকে যাচ্ছে, কানের লতিতে, আঙুলের মাথায় সূচের মতো চোখা দাঁত দিয়ে খুঁটছে। কিশোরের বন্ধ চোখের পাতায় নখ দিয়ে খোঁচা মারল একটা বাদুড়। থাবা দিয়ে সরিয়ে দিল কিশোর। পরক্ষণে একটা জায়গা দখল করলো দুটো। মাথায় বসে চামড়ায় কামড়ানো শুরু করলো কয়েকটা। বাদুড়গুলো বোধহয় মাংসাশী, মানুষের মাংসও অরুচি নেই। কিশোর বুঝতে পারছে ভয়ঙ্কর অপমৃত্যু হতে যাচ্ছে ওদের। ছুটতে ছুটতেই এক চোখের পাতা সামান্য ফাঁক করে দেখার চেষ্টা করলো। চোখে পড়ল অদ্ভুত কমলা রঙের আলো। সুড়ঙ্গের দেয়ালের একটা সরু ফাটল দিয়ে আসছে। বাদুড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য দুহাতে থাবা মারছে রোডা ও কারিনা। পথ পাওয়া গেছে! চেঁচিয়ে উঠল কিশোর, আমার সঙ্গে এসো। হোঁচট খেতে খেতে তার পিছনে ছুটল অন্য দুজন। বাদুড়গুলোও পিছু নিল। কোনো মতেই শিকার ছাড়তে রাজি নয় রক্তপিপাসু ক্ষুদে শয়তানের দল। কিন্তু কিশোরেরা দেয়ালের ফাটলের কাছাকাছি পৌঁছে যেতেই আর এগুলো না বাদুড়গুলো, উড়ে চলে গেল। অবাক লাগলো কিশোরের, কেন এলো না এগুলো? কমলা রঙের আলোটা অপছন্দ, না অন্য কিছু? আপাতত ভাবনার সময় নেই। ফাটলের মধ্যে ঢুকে পড়ল রোডা ও কারিনাকে নিয়ে। ফাটলের অন্য পাশে বেরিয়ে এলো ওরা। গোল্ডেন ডোর সিটির প্রধান স্টোরের নাম ব্যাটস ডিপার্টমেন্টাল স্টোর। দোকানের মালিক ব্যাট এক মহাকিপ্টে। টাকা খরচ করে বয় রাখতেও রাজি নয়। নিজেই বয়ের কাজ করে, ক্রেতার গাড়িতে জিনিসপত্র তুলে দেয়। কিন্তু হিসেব নিকেশের কাজ একদম বোঝে না, এমনকি ক্যাশ মেশিনটাও চালাতে জানে না। তাই একজন ম্যানেজার রাখতে বাধ্য হয়েছে। খুঁজে পেতে এমন একজনকে বের করেছে যাকে অল্প বেতন দিলেই চলে, সহজেই ঠকানো যায়। মুসা ও রবিনকে নিয়ে দোকানে ঢুকলো টম। ফল আর শাকসবজি রাখার জায়গাটাতে এসে এরিকাকে পাওয়া গেল। একটা তরমুজের গায়ে টোকা দিচ্ছে, পাকা কিনা বোঝার চেষ্টা করছে। পরনে সাদা রঙের দামি ট্রাউজার স্যুট, পায়ে চকচকে কালো জুতো, কানে অনেক দামি হীরার দুল, ঠোঁটে রক্তলাল লিপস্টিক। বয়স 27-28। হলিউডের নায়িকা হওয়ার মতো সুন্দরী। ওকে কোনো মতেই ডাইনি ভাবতে পারলো না রবিন ও মুসা। আরে টম, তুমি কি মনে করে? হাসলো এরিকা। হাসিটা সুন্দর, কণ্ঠস্বরও মিষ্টি। যাক, এলে ভালোই হলো। আমার জিনিসগুলো গাড়িতে তুলে দেওয়ার লোক পাচ্ছিলাম না। বুড়ো বাদুড়টা বাড়ি চলে গেছে। তার বউ নাকি মরে মরে। মাথা মোটা ম্যানেজারটাকে বসিয়ে রেখে গেছে। ওটাকে দিয়ে যদি জিনিস তোলাই অর্ধেক দেবে ফেলে। সমীহের ভঙ্গিতে মাথা নইয়ে সালাম জানালো টম। কোনো অসুবিধা নেই ম্যাম, তুলে দেব। ভ্রুকুটি করলো এরিকা। তোমার এ চেহারা কেন? দেখে তো মনে হচ্ছে খাবার পাও না। দুই গোয়েন্দার দিকে তাকালো সে।
তা মুসা, রবিন, তোমরা কি মনে করে? দুই গোয়েন্দার মুখ দেখে মনে হলো বিদ্যুতের শক খেয়েছে। আপনা আপনি মুসার মুখ দিয়ে বেরিয়ে এলো, খাইছে। রবিন জিজ্ঞেস করলো, আমাদের নাম জানলেন কি করে? বাতাস থেকে রহস্যময় কণ্ঠে জবাব দিল এরিকা, এ শহরে এমন কিছু ঘটে না যেটা আমার অজানা থাকে। ঘুরে দাঁড়িয়ে আবার সে তরমুজে টকা দিতে লাগলো। তোমার বন্ধুদের খোঁজ এসেছো, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি? ওই যে বললাম, এখানে আমার অজানা কিছুই থাকে না। কি বলো টম? তা তো বটেই, তা তো বটেই। আমার দুর্গের নিচে চলে এসেছিল তোমার বন্ধুরা, রবিন ও মুসাকে বলল এরিকা। স্বাগত জানানোর কায়দাটা নিশ্চয়ই ভালো লাগেনি ওদের। কি হয়েছিল? রবিনের কণ্ঠে উদ্বেগ। আমার দুটো ছেলে ওদের ধরে খেয়ে ফেলতে চেয়েছিল, হাসলো এরিকা। কি যে হলো আজকাল, কাজের লোক পাওয়াই কঠিন। এই যে দেখো না, বাজার করতে এসে কি ঝামেলা। টমকে না পেলে তো মুশকিলই হয়ে যেত। ঢোক গিলল রবিন, ওরা কি মরে গেছে? হাসিটা বাড়লো এরিকার। না না, মরবে কেন? তোমার বন্ধু কিশোর পাশা খুব বুদ্ধিমান, এখনো সুরঙ্গের ভিতরেই ঘুরে বেড়াচ্ছে নিশ্চয়ই, যদি না মানুষ খেকো বাদুর কিংবা হাইট্রা ধরে খেয়ে না ফেলে। এক পা এগিয়ে গেল মোসা। ওদের বাঁচাতে আমাদের সাহায্য করবেন? আগামী 2 মাস বিনা পয়সায় আপনার বাজার সদাই গাড়ি তুলে দেবো আমরা। জোরে জোরে হাসতে লাগলো এরিকা। তোমার মতো জোয়ান একজন মুটে পেলে তো ভালোই হয়, কিন্তু আমি সরাসরি সাহায্য করলে আমার মজাটা যে নষ্ট হয়ে যাবে মুসা আমান। তুমি কি চাও আমি সেটা করি? তাতে কিশোরের বুদ্ধি আর ক্ষমতার প্রতিও অবিচার করা হবে। আর তাছাড়া, কিন্তু আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে। এগিয়ে এলো রবিন, ওরা মারা যেতে পারে। তাচ্ছিল্যের ভঙ্গিতে কাজ ঝাঁকালো এরিকা। কত মানুষই তো মারা যাচ্ছে এ শহরে। সবার মৃত্যুর জন্য আমি যেমন দায়ী নই, সবাইকে বাঁচানোর দায়িত্বও আমি নিতে পারি না। অবশেষে পছন্দসই একটা তরমুজ খুঁজে পেল সে। হ্যাঁ, এটা বেশ পাকা। আরো কি জন্য বলতে চেয়েছিলেন আপনি? অস্থির হয়ে উঠেছে রবিন। বলতে চেয়েছিলাম আমার বাবাও সেটাকে ভালোভাবে নেবে না। আপনার বাবা? জবাব না দিয়ে অন্য কথায় চলে গেল এরিকা। রোডার রেগে যাওয়া দেখতে আমার খুব ভালো লাগে। রেগে গেলে এমন সব কাণ্ড করে। এক মুহূর্ত চুপ থেকে বলল, ওর বয়সে আমি কি করতাম জানো? স্রেফ মজা দেখার জন্য। মাথা ছেঁকালো টম। হ্যাঁ, আমার মনে আছে। তা তো থাকবেই। তোমার তো বরং আমার প্রতি কৃতজ্ঞ থাকার কথা, কারণ আমি তোমাকে কিছু করিনি। হাসলো এরিকা। রবিন, তোমার বয়সে প্রায়ই আমি স্কুলের পাজি ছেলেদেরকে নিয়ে গুহায় ঢুকতাম, যারা আমার মা নানিকে নিয়ে হাসি তামাশা করত। ওদের আমি চ্যালেঞ্জ করতাম। বীরত্ব দেখানোর জন্য আমার সঙ্গে ঢুকতো ওরা। সুরঙ্গের গভীরে যাওয়ার পর ওদের টর্চগুলো নষ্ট করে দিতাম। ভয় পেয়ে ওরা যে কি করতো না তখন। আবার ওদের টর্চগুলো ঠিক করে দিতেন। মুসা জানতে চাইল। তরমুজটা ট্রলিতে রাখলো এরিকা। মাঝে মাঝে দিতাম। মাঝে মাঝে কি যে হতো আমার। ওসব ছেলের অনেকেই আর গুহা থেকে বেরোতে পারেনি। মুসার চোখে আতঙ্ক দেখে হাসলো এরিকা। তবে তোমাদেরও তো ভয় পাওয়ার কিছু নেই। তোমরা ওদের মতো অত পাজি নও। আর সে কারণেই আমার বাবার অনেক ক্ষতি করার পরেও তিনি তোমাদের পছন্দ করেন, আমি জানি। রবিন অবাক। কে আপনার বাবা? রবিনের প্রশ্নটা এড়িয়ে গেল এরিকা। সুরঙ্গে ঢোকার আর একটা পথের সন্ধান জানতে চাও? তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম বের করলো রবিন। লেখা লাগবে না, এরিকা বলল। গুহা মুখটা তোমাদের চোখের সামনে বন্ধ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কোনো কারণ ছাড়াই। মাথা নাড়ল এরিকা। না, কারণ ছাড়া বন্ধ হয়নি, ওটাকে বন্ধ করানো হয়েছে। ওটার সামনে দাঁড়িয়ে নিশ্চয়ই কেউ বন্ধ শব্দটা বলে ফেলেছিল। খাইছে, মুসা বলল। বললেই বন্ধ হয়ে যায়? তার মানে বললে আবার খুলেও যাবে? আলিবাবার গুহার মতো? রবিনও অবাক। মুচকি হাসলো এরিকা। হ্যাঁ। যান্ত্রিক কোনো ব্যাপার? রবিন বলল। হ্যাঁ, নিশ্চয়ই। তা তো হবেই। কে বানিয়েছে? সেটা অন্য গল্প, পরে শোনো। বাইরে থেকেও কি গুহাটা খোলা যায়? যায়, কিন্তু এখন আর খুলেও লাভ নেই। তোমার বন্ধুরা গুহামুখের কাছ থেকে বহু দূরে সরে গেছে। ওখান দিয়ে ঢুকেও আর ওদের দেখা পাবে না। হতাশ মনে হলো রবিনকে। তাহলে কোনখান দিয়ে যাব? আমার বাড়ির নিচ দিয়ে যেতে পারো, রসিকতা করে বলল এরিকা। কিন্তু গেলেই তো ক্যাক করে ধরবে ওরা।
কিশোররা ওদেরকে যে পরিমাণ খেপিয়ে রেখেছে আমিও পুরোপুরি শান্ত করতে পারিনি। 12 প্যাকেট ক্র্যাকার কিনে দিয়েছি, তাতেও রাগ যাচ্ছে না। ওরা কারা? আমার প্রহরী। ক্র্যাকার পছন্দ করে? হ্যাঁ, এরিকা জানালো। শামুক আর মাকড়সা দিয়ে খেতে খুব পছন্দ করে, কিন্তু মানুষের মাংসের লোভ ভুলতে পারছে না। যাই হোক, ওদিক দিয়ে যাওয়ার আরও বিপদ আছে। তোমাদের এখন তাড়াহুড়ো, তাই সবচেয়ে কম বিপজ্জনক আর তাড়াতাড়ি যে পথটা দিয়ে যাওয়া যায় তোমাদের সেখান দিয়ে যাওয়া উচিত। রবিন, এ শহরে একটা কুয়া খুব গভীর, বরফের মতো ঠান্ডা পানি। শেষ খবর পাওয়া পর্যন্ত ভয়ানক গরম জায়গার দিকে এগোচ্ছিল ওরা। যদি বেঁচে থাকে, ঠান্ডা পানি খুব দরকার ওদের। তা তো বুঝলাম, রবিন বলল, কিন্তু কোনখান দিয়ে সুড়ঙ্গে ঢুকবো তা তো বললেন না। রবিনের কাঁধে হাত রাখলো এরিকা। তোমাদেরকে আরেকটা সূত্র দিচ্ছি। নেলা, ইন্ডিয়ান শব্দ, রিক্সবার ভাষা থেকে এসেছে। নেলা মানে খোলো। ম্যাজিক্যাল পাওয়ার আছে শব্দটার। টমের দিকে তাকালো সে। টম, আমার জিনিসগুলো? হ্যাঁ ম্যাম। দোকান থেকে কেনা জিনিসপত্রগুলো এরিকার গাড়িতে তুলে দিল টম। ওকে সাহায্য করলো মুসা ও রবিন। খাওয়ার জন্য টমকে একটা বড় পাউরুটি আর 1 টিন ভাজা মাছ দিল এরিকা। গুড নাইট টম। গুড নাইট মুসা, রবিন। আশা করি বন্ধুদেরকে উদ্ধার করতে পারবে তোমরা। গুড নাইট ম্যাম। এরিকার দেয়া মাছের টিন আর রুটিটা এমন করে ধরে রেখেছে টম যেন মহাপবিত্র জিনিস। ইঞ্জিন স্টার্ট দিতে যাবে এরিকা। জানালার কাছে এসে দাঁড়ালো রবিন। 1 সেকেন্ড ম্যাম, আপনার বাবার নামটা বলবেন? প্রশ্নটাই যেন খুব মজা পেল এরিকা। খিলখিল হাসি হেসে জবাব দিল, বাবার নাম বলতে মানা আছে, তবে বোঝার জন্য একটা সূত্র দিতে পারি। আমি চন্দ্রকন্যা। চন্দ্রকন্যা? ইঞ্জিন স্টার্ট দিয়ে চলে গেল এরিকা। গাড়িটা পথের মোড়ে হারিয়ে যাবার সঙ্গে সঙ্গে টম বলল, আমি কল্পনাই করিনি একসঙ্গে এতগুলো তথ্য তোমাদেরকে দিয়ে দেবেও। কি দিল? আমি তো কিছুই বুঝলাম না, ক্ষুদ্র কণ্ঠে বলল মুসা। আমি বুঝেছি, আমার সঙ্গে এসো। ঘুরে দাঁড়িয়ে দ্রুত হাঁটতে শুরু করলো টম। আরেকটা গুহায় ঢুকেছে কিশোররা। অনেক বড় গুহা, হলঘরের মতো। লাভা কক্ষ, পাথরের দেয়াল, পাথরের ছাদ। মেঝেতে কম করে হলেও 8 ডজন লাভার ডোবা রয়েছে। টকটকে লাল লাভা থেকে বাষ্প উঠছে। এখানে ওখানে লাভার ফোয়ারা, পানির মতো ছিটকে উঠছে তরল লাভা। আশেপাশের কালো পাথরের উপর পড়ছে। রুটি শেখার চুল্লির মতো গরম হয়ে আছে লাভা কক্ষ। লাভার আভাতেই আলোকিত, দেখার জন্য আর টর্চ জ্বালানোর প্রয়োজন নেই। বোঝা গেল লাভার এত গন্ধ সহ্য করতে পারে না বাদুরগুলো, সেজন্য এদিকে আসেনি। মুখের একটা আঁচড় থেকে রক্ত মুছল রোডা। ওই বাদুরগুলো ভ্যাম্পায়ার, এতে কোনো সন্দেহ নেই আমার। আমার তো মনে হচ্ছে যে সুড়ঙ্গে ভ্যাম্পায়ার ব্যাট ছাড়া আর কোনো বাদুরই নেই। কিশোরও বাহুতে লাগা আঁচড় থেকে রক্ত মুছল। আরও ডজনখানেক আঁচড়ের দাগ আছে হাতে, তবে কোনোটাই খুব বেশি গভীর নয়। কারিনাকেই বেশি জখম করেছে বাদুরগুলো। বাকানের লতিতে বেশ কয়েক জায়গায় কামড় দিয়েছে। মনে মনে ওর সহ্য শক্তির প্রশংসা না করে পারল না কিশোর। জখমগুলো থেকে রক্ত বেরোচ্ছে, নিশ্চয়ই ব্যথাও করছে খুব, কিন্তু একবারও বলেনি কারিনা। লাভার বাষ্প দম নেওয়া কঠিন করে তুলেছে। এক নাগাড়ে 3 জনেই কেসে চলেছে। পিপাসা বেড়েছে অস্বাভাবিক। দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে ওদের। টলছে, চোখ মেলে তাকাতে পারছে না, সেই সঙ্গে রয়েছে মাথা ধরা। গুহার ভেতরটা চট করে দেখেনি। কিশোর বলল, বেরোনোর পথ না পেলে সুড়ঙ্গে ফিরে যাব, ওখানেই ভালো। কিন্তু ওখানে তো বাদুড় আছে, রোটা বলল। থাকলেও কিছু করার নেই, আমাদের সামনেই তুড়ে চলে গেল, আর হয়তো আসবে না। যদি আসে? কারিনা বলল, আর বাঁচতে পারবো না। ঠিক, সুর মেলালো রোডা। আর ওগুলোর সঙ্গে লড়াই করার শক্তি নেই। বেরোনোর পথ খুঁজতে আরম্ভ করলো কিশোর। মিনিট 2 পর গুহার অন্য প্রান্তে দেয়ালের গায়ে 4টে বিচিত্র রেখা দেখতে পেল। একটা জ্যামিতিক আয়তক্ষেত্র সৃষ্টি করেছে রেখাগুলো। অবাক হলো সে। এখানে পাথরের দেয়ালের গায়ে গভীর দাগ কেটে আয়তক্ষেত্র আঁকতে গেল কে? হঠাৎ মনে হলো, এটা দরজা না তো? বহু পুরনো পাথরের দরজা, দীর্ঘদিন বন্ধ থাকতে থাকতে এখন আটকে গেছে। নিচের দাগটা মাটি থেকে 1.5 ফুট উঁচুতে।
ওপরেরটা মাথার প্রায় 14-15 ফুট ওপরে। এটা দরজা হয়ে থাকলে মস্ত দরজা, বিশাল আকারের কোনো প্রাণীর ব্যবহারের জন্য। অবাক দৃষ্টিতে দাগগুলোর দিকে তাকিয়ে রইল ওরা। কারা বানালো? নিচের ছোটে চিমটি কাটলো কিশোর। রেখার খাঁজগুলোতে আঙুল বলল রোডা। 1 ইঞ্চি গভীর, নিখুঁত করে কাটা, কোনো রকম বেঁকাতেড়া নেই। পাথরে তৈরি দেয়াল ভীষণ শক্ত। এই দাগ কাটার জন্য শক্তিশালী যন্ত্র ব্যবহার করতে হয়েছে। অকারণে নিশ্চয়ই কাটেনি, রোডা বলল। আমার মনে হচ্ছে এটা কোনো ধরনের দরজাই। দরজা হলে কবজা কোথায়? কারিনার প্রশ্ন। পাল্লা, ডোরনব কিছুই তো নেই। মায়া দরজা, সেজন্য ওইসব কিছু নেই। এ ধরনের দরজার কথা শুনেছি। এটা দিয়ে আমার বিশ্বাস অন্য কোনো সময় চলে যাওয়া যায়। চিন্তিত ভঙ্গিতে রোডার দিকে তাকিয়ে আছে কিশোর। নিজের ঠোঁট কামড়ে ধরেছে নিজের অজান্তেই। কামড়টা ছেড়ে দিয়ে বলল, যাওয়ার চেষ্টা করে দেখব নাকি? কিন্তু ভয়ানক কোনো জায়গায় যদি চলে যায়? কারিনা জবাব দিল, এখন যে এখানে আছি এটাও কি খুব আরামের? আবার কাশতে আরম্ভ করলো সে। গলা আটকে এলো, দম নিতে পারছে না। কাশির দমক একটু কমলে বলল, পানি ছাড়া আর পারবো না। কিন্তু পাবে কোথায়? ভুরনা চালো রোডা। কিশোরের দিকে তাকালো। মায়া দরজা খুলতে নিশ্চয়ই মন্ত্র পড়তে হয়। তুমি কি জানো কিছু? আমি জানবো কোত্থেকে? তোমার তো জানার কথা। ডেথ সিরিজে জন্মেছ, বড় হয়েছ। শুনেছি সামনের দিকে মুখ করে না গিয়ে পিছিয়ে আসতে হয়, তাহলে মায়া দরজা দিয়ে ঢোকা যায়। হাস্যকর মনে হলো কিশোরের কাছে। তবু ডেথ সিটিতে সবই সম্ভব, এটা ভেবে রোজার কথা মতো কাজটা করে দেখল। পিছাতে পিছাতে দেয়ালে পিঠ থেকে গেল, কিন্তু কিছুই হলো না। পাথরের দেয়াল পাথরই হয়ে রইল। দূর, লাভ নেই, কিশোর বলল। বেরোনো দরকার। যে হারে ঘাম বেরোচ্ছে শরীর পানি শূন্য হয়ে যাবে। ভয়ঙ্কর ডিহাইড্রেশনে মরতে চায় না, ভীষণ কষ্টকর। গুহায় ফিরেই বা করবোটা কি? রোডা বলল। বাঁচার কোনো আশা ওখানেও নেই। তো কি করব? জানি না। গুহায় ঢোকার ফাটলটার কাছে গিয়ে বসো তোমরা। এখানকার চেয়ে ঠান্ডা পাবে। আমি 10 মিনিটের মধ্যে আসছি। কি করবে? দেখি দরজাটা খুলতে পারি নাকি। ঠিক 10 মিনিট, 1 সেকেন্ডও বেশি না, সাবধান করে দিল কিশোর। ফুটান্ত লাভার ডোবাগুলোর দিকে তাকিয়ে কপালের ঘাম মুছল সে। আনমনে বিড়বিড় করল, মানুষের পূর্বপুরুষেরা কি সত্যি এসেছিল এখানে? কারিনাকে নিয়ে ফাটলের কাছে ফিরে এলো কিশোর। এখানেও গরম, তবে দাগগুলো যেখানে রয়েছে তার চেয়ে অনেক কম। কারিনার দিকে তাকিয়ে অনুমান করতে পারল নিজের চেহারাটা কেমন হয়েছে। কালো ছাইতে ঢেকে গেছে কারিনার চুল। কানের লতি থেকে রক্ত বেরিয়ে লাল করে দিয়েছে সাদা ব্লাউজের কাঁধের কাজটা। রোডার মতো ওর ঠোঁটো শুকিয়ে ফেটে রক্তাক্ত হয়ে গেছে। চোখের দৃষ্টি অস্বাভাবিক, দীর্ঘ সময় না ঘুমাতে পারলে যেমন হয়। মিনিট খানেক চুপ করে থাকার পর কারিনা বলল, এখান থেকে বেরোনোর কি কোনো আশা আছে? জোরে নিঃশ্বাস ফেলল কিশোর। জানি না। সুড়ঙ্গটা থেকে বেরোতে পারবো তো? কারিনাকে নিরাশ করতে মন চাইল না কিশোরের। বলল, হয়তো পারবো, বলা যায় না। হয়তো দেখা যাবে কারো বাগানের ভিতর দিয়েই বেরিয়েছি। বাগানের মধ্যে সুড়ঙ্গ মুখ থাকলে কথাটা গোপন থাকতো না, জানাজানি হয়েই যেত। মাথা ঝাঁকালো কিশোর, তাও ঠিক। চুপ হয়ে গেল কারিনা। অন্যমনস্ক ভঙ্গিতে নিভানো টর্চটাই আঙুল বলতে লাগলো, এখান থেকে বেরোলে জ্বালাতে হবে। ব্যাটারি আর ঘন্টাখানেকও টিকবে কিনা সন্দেহ। দোষটা আমার। মাথা নিচু করলো কারিনা। আমি তোমাদের জোর করে গুহায় নিয়ে এসেছি। তোমার জোরাজোরিতে নয়, আমি ইচ্ছা করেই এসেছি। মলিন হাসি ফুটল কারিনার রক্তাক্ত ঠোঁটে। আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছো না? কিন্তু আমি যে চাপাচাপি করেছি সেটা তো ঠিক। এক মুহূর্ত চুপ করে থেকে জিজ্ঞেস করলো, তুমি এলে কেন? কাজ ঝেঁকাল কিশোর। অ্যাডভেঞ্চারের লোভে। তাছাড়া ধাঁধার সমাধানটাও জরুরি ছিল। কোন ধাঁধা? মানুষের পূর্বপুরুষকে এটা জানা। রহস্য সমাধানের নেশা প্রায়ই তোমাকে বিপদের মধ্যে ঠেলে দেয়, তাই না? দেয়। তোমার মতো সাহসী ছেলে আমি জীবনে দেখিনি কিশোর। হ্যাঁ, বাড়িয়ে বলছো। মোটেও না। তোমার বয়সী কটা ছেলে হাঙরের ভয় না করে সাগরে ডুব দিতে পারে, ডুবন্ত পুরনো জাহাজে গিয়ে ঢুকতে পারে,
চিলেকোঠায় ভূতের মুখোমুখি হতে পারে, ট্রোলের সঙ্গে লড়াই করতে পারে। রোডাও তো পারে। হাসলো কারিনা। রোডারও সাহস আছে। ওকে আমি অপছন্দ করি না, তবে আমার ওকে খোঁচাতে খুব ভালো লাগে। ওর রাগ দেখে মজা পায়, তাই খোঁচানোর লোভ সামলাতে পারি না। রোডাও কিন্তু তোমাকে পছন্দ করে। দেখলে না নিজের জীবন বিপন্ন করে কিভাবে তোমাকে ট্রোলের বসা থেকে বাঁচালো। চিন্তিত হলো কিশোর। তারপর নিজেকেই যেন প্রশ্ন করলো, কিন্তু এই ট্রোলগুলো আসলে কি? রূপকথার প্রাণী আবার কি? রূপকথা তো কল্পনা, বাস্তবে ওদের কোনো অস্তিত্ব থাকা সম্ভব নয়। কেউ ওদের বানালো না তো? কে আবার বানাবে? মানুষ কি প্রাণী বানাতে পারে? রূপান্তরিত করা যেতে পারে। ওরকম কেউ পারে নাকি? আমার জানা মতে একজনই পারে, মহাক্ষমতাশালী একজন বিচিত্র মানুষ। কোথায় তার দেশ কেউ জানে না। কিংবদন্তির মায়ানেক্রো বানিয়ে ফেলেছিল একবার। তার পক্ষে ট্রল বানানো সম্ভব। তার নাম... কথাটা শেষ করতে পারল না কিশোর। গুহার সামনের দিকে লাভার আভা থাকলেও দুই পাশে অন্ধকার। সেই অন্ধকারের গভীর থেকে বেরিয়ে এলো একটা কালো ছায়া। ক্ষণিকের জন্য কিশোরের চোখে পড়ল একটা রোমশ মুখ, হলুদ দাঁত, অদ্ভুত সবুজ চোখ। কিশোর কিছু করার আগেই ছায়াটা কালো দেহ দিয়ে আড়াল করে ফেলল কারিনাকে। পর মুহূর্তে ওকে নিয়ে সরে গেল পাশের অন্ধকারে।